আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। এটা স্লাইড গুলো দিয়ে দিব আজকে আমি তোমাদের। সেটা হচ্ছে মাস স্টোরেজ সিস্টেম ম্যানেজমেন্ট। তার মানে হার্ড ডিস্কে ডাটা রাইট রিড কিভাবে করতে হয় ওএস এর পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা আমরা এই চ্যাপ্টারে দেখব। আমরা কিন্তু অলরেডি ডাটা, তুমি একটা প্রসেস যখন লোড করো সেটা কিভাবে তুমি র্যামে লোড করো, কিভাবে সেখান থেকে ডাটা মানে সিপিইউ তে নিয়ে আসতে হয় পেজিং এর থ্রুতে, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। তো সো ওএস এর র্যাম ম্যানেজমেন্টের চ্যাপ্টার গুলো আমাদের কিন্তু দেখা হয়ে গেছে ভার্চুয়াল মেমোরি সহ। তো এইখানে আমরা যেটা মেইনলি দেখবো সেটা হচ্ছে তোমার ডিস্কে যখন অপারেটিং সিস্টেম ডাটা স্টোর করে, এবং অ্যাপ্লিকেশন কিন্তু যে কোনো সময় তার ডাটা চাইবে, তাই না? যেমন ধরো তুমি একটা ভিডিও স্টোর করছো সেই সি ড্রাইভ বা ডি ড্রাইভে, তাহলে আবার তুমি যে কোনো সময় কিন্তু সি ড্রাইভ ডি ড্রাইভ থেকে ভিডিওটা তুমি আবার রান করতে চাইবা। রান করতে চাইলে কি করতে হবে, ওএস কেই কিন্তু তোমার ওই ডিস্ক থেকে ডাটা নিয়ে এসে তোমাকে অ্যাপ্লিকেশনের কাছে দিতে হবে। সো কিভাবে তুমি ডিস্কে ডাটা রাখবা, আবার সেটাকে খুঁজেও বের করতে হবে, তাই না, যে কোন পার্টটা কোথায় আছে। সো এগুলাকে কম্বাইন করি। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, হ্যালো, শব্দ শোনা যাচ্ছে তো না? স্যার আস্তে শুনতে পাচ্ছি কথা। তো দেখো, এই যে এই চ্যাপ্টারে মেইনলি আমাদের অবজেক্টিভ হচ্ছে হার্ড ডিস্কে আমরা কিভাবে ডাটা রিড রাইট করব, ঠিক আছে? কিভাবে ডাটা অ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করব, স্যার এটার জন্য আপনার আমরা কথা অনেক এটা আস্তে আসছে। স্যার, শুনতে পাচ্ছি না, কিছু বলছো? স্যার এখন ঠিক আছে, আগে আস্তে শুনতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা এই চ্যাপ্টারে সামনের দিকে আগাই। তো হার্ড ডিস্কের যেহেতু এখন পর্যন্ত আমাদের ট্র্যাডিশনাল যেই রোটেশনাল যে হার্ড ডিস্ক গুলো আছে, এগুলোই যেহেতু এখনো পর্যন্ত বেশিরভাগই কমন চলছে, যদিও অনেকে বুট করার জন্য এসএসডি ড্রাইভ ইউজ করছে, বাট যেহেতু বেশিরভাগই আমাদের ডাটা স্টোরেজের জন্য আমরা ওই ট্র্যাডিশনাল হার্ড ডিস্ক ব্যবহার করি, তো সেই জন্য আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা এই ট্র্যাডিশনাল হার্ড ডিস্কে কিভাবে ডাটা রিড রাইট করবো সেই টেকনোলজি গুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব। তো তোমাদের মধ্যে কেউ কি কখনো হার্ড ডিস্ক খুলে দেখছো যে ভিতরে কি আছে? মানে হার্ড ডিস্ক ড্রাইভ নষ্ট হয়ে গেছে, ওপেন করে দেখছো কখনো যে ভিতরে কি আছে বা কিভাবে ডাটা রিড রাইট? এটা কি তোমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স একটা বোধহয় চ্যাপ্টার ছিল, ওখানে কি আলোচনা করা হয়েছিল যে ডিস্কে কিভাবে ভিতরে রিঅ্যারেঞ্জমেন্ট করা হয় বা ভিতরের টেকনোলজি সম্পর্কে আলোচনা করা হয়েছিল? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখো, মানে ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা যাব, কারণ এটা না বুঝলে আবার রিড রাইট টেকনোলজিটা বোঝা যাবে না। দেখো, এই হচ্ছে আমাদের ডিস্কের, হার্ড ডিস্কের ইন্টারনাল স্ট্রাকচার কিরকম। দেখো, এই ডিস্কের এই যে রাউন্ড শেপ যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে এক একটা প্লেট, এগুলো হচ্ছে ম্যাগনেটিক প্লেট, ঠিক আছে? যেমন দেখো এখানে যে তিনটা ম্যাগনেটিক প্লেট আছে, এগুলোকে আমরা বলি প্ল্যাটার, ঠিক আছে? তো তিনটা ম্যাগনেটিক প্লেটের উপরে এবং নিচে, তার মানে দুইটা সারফেসেই ডাটা রিড রাইট করা যায়। সো ওএস কি করতে পারে, এখানে এই ছবিতে প্ল্যাটার কয়টা আছে দেখো তো, তিনটা না? এই ছবিটাতে তিনটা জি প্ল্যাটার স্যার, আছে, তিনটা। তাহলে তিনটা প্ল্যাটার তুমি দুই দিকেই ডাটা রিড রাইট করতে পারবে। তার মানে সারফেস কয়টা? সারফেস ছয়টা। হচ্ছে ছয়টা। দেখো, এই যে প্ল্যাটার গুলো, এগুলো এরকম একটা স্পিন্ডেল মতো, এরকম একটা তোমার অ্যাসেম্বলির উপরে দেখো এই যেভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? তার মানে এগুলা এই স্পিন্ডেলের উপর ফিক্সড, এই তোমার প্ল্যাটার গুলো। তো এই যে প্ল্যাটার গুলো, এই প্ল্যাটার গুলো এরকম ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেই বলো না কেন, এরকম ঘুরতে পারে। তার মানে স্পিন্ডেলটা যখন ঘুরবে, তোমার এই প্ল্যাটার গুলো একসাথে তোমার কি হবে, রোটেট করতে শুরু করবে, ঠিক আছে? তাহলে এই যে রোটেশন আমরা করতেছি, এই রোটেট করে এই স্পিন্ডেলের অ্যাক্রসে তোমার কি করতে পারবে, এই ডিস্ক গুলো রোটেট করতে পারবে, ঠিক আছে, একটা সার্টেন স্পিডে। এই যে প্রতিটা সারফেস দেখো, ছয়টা সারফেস, প্রতিটা সারফেসে ডাটা রিড রাইট করার জন্য দেখো এইরকম একটা আর্ম অ্যাসেম্বলি আছে, তার উপরে এই যে এইখানে এগুলো হচ্ছে আমরা বলি ডিস্ক হেড, ঠিক আছে? তো এখানে দেখো প্রতিটা সারফেসের জন্য একটা করে ডিস্ক হেড আছে, তার মানে এটাকে আমরা বলছি রিড রাইট হেড। এই যে হেডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিড রাইট হেড, ঠিক আছে? ডিস্ক হেড এখানে হচ্ছে রিড রাইট হেড। তো এই যে রিড রাইট হেড, সারফেস যদি ছয়টা, আমাদের এখানে রিড রাইট হেডও আছে ছয়টা। তো যেহেতু এটা আমাদের ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে, আমরা জানি যে হার্ড ডিস্কের ডাটা তো আসলে পার্মানেন্টলি স্টোরেজ হিসেবে থাকে, বাট এটা কিন্তু ইলেকট্রনিক কোনো মেকানিজম ইউজ করে না, এটা ইউজ করে ম্যাগনেটিক মেকানিজম। তো ম্যাগনেটিক মেকানিজমে কি হয়, যেমন ধরো এটা যদি তোমার
ডিস্ক হয় সারফেস, এখানে ধরো তুমি ডাটা রিড করবা বা রাইট করবা, তো নরমালি ম্যাগনেটিক মেকানিজমে কি বলো তো, নর্থ পোল আর সাউথ পোল বলে দুটো জিনিস থাকে না? জি স্যার। তাই না? তার মানে তুমি এখানকার পার্টিকেল গুলোকে আইদার নর্থ দিকে অ্যারেঞ্জ করতে পারো অথবা সাউথ দিকে অ্যারেঞ্জ করতে পারো। আমরা জানি যে ম্যাগনেট যখন আমরা কথা বলি তখন এই নর্থ আর সাউথ দুইটা পোলের কথা আমরা আলোচনা করি। তো নরমালি যেটা করা হয়, এই নর্থ পোল আর সাউথ পোলকে আমরা, যেহেতু কম্পিউটার বাইনারি সিস্টেম নিয়ে কাজ করে, এটাকে ধরো আমরা 0 বলতে পারি, এটাকে 1 বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনো জায়গায়, এটা নট নেসেসারিলি যে ফিক্সড এটা হইতে হবে এমন কোনো কথা নাই, এটা আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম যে নর্থ পোলকে 0 ধরলাম, সাউথ পোলকে 1। তাহলে ধরো এই হচ্ছে নর্থ পোল, তার মানে এই হচ্ছে 0, তারপরে আবার সাউথ পোল, আবার নর্থ পোল, এই যে এইভাবে আমরা ডাটা রাইট করে যাব। ঠিক আছে? তো যখন আমরা সারফেসে ডাটা রাইট করব, আমরা প্র্যাকটিক্যালি আসলে কি করব, 0 জায়গায় নর্থ পোল রাইট করব, আর 1 হলে সেখানে আমরা সাউথ পোল রাইট করব। তো এটা যেহেতু ম্যাগনেটিক প্রপার্টি, তার মানে এই পার্টিকুলার যে ব্লকটা দেখো, যে এই পার্টিকুলার যে জায়গাটা, এই জায়গাটুকুর ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু আমি মডিফিকেশন করতেছি। ঠিক আছে? যে এখানে আমি এখানকার পার্টিকেল গুলোকে আমি নর্থ পোলের দিকে রাইট করতেছি, অ্যারেঞ্জ করতেছি। তাহলে এই যে আমরা নর্থ অথবা সাউথে অ্যারেঞ্জ করতেছি, এই কাজগুলোই করবো হচ্ছে তোমার এই যে ডিস্ক হেড বা রিড রাইট হেড, যেটা এটা এর কাজই হচ্ছে তোমার এই সারফেসের উপরে এই নর্থ অথবা সাউথ পোল ইনডিউস করা। ঠিক আছে? তার মানে তুমি যখন 0 1 1 1 0 0 এরকম ব্লক অফ মানে বিটস রাইট করতে যাবা, তখন কি করবে, এই ডিস্ক হেডটাই আসলে ওই 0 জায়গায় নর্থ পোল আর 1 এর জায়গায় সাউথ পোল রাইট করবে। তো এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্র্যাটেজি, যে তোমার ম্যাগনেটিক মিনে আমরা ডাটা রাইট করব। তো ম্যাগনেটিক ওয়েতে আমরা যদি ডাটা রাইট করি, রিড করার সময় কিভাবে রিড করব, আমাদের কি নর্থ পোল সাউথ পোল রিড করলে কাজ হবে? কম্পিউটার কি নর্থ পোল সাউথ পোল নিয়ে কাজ করতে পারবে নাকি 0 1 নিয়ে কাজ করবে? মানে জিরো কম্পিউটার তো ওয়ান নিয়ে। 0 1 নিয়ে কাজ করবে। তো তুমি যখন এই ডিস্ক থেকে ডাটা রিড করবা, ধরো এইটার রিড করলে তো তুমি, এটা তো 0 না, এটা হচ্ছে নর্থ পোল। তাহলে তুমি যদি নর্থ পোল রিড করো, তার মানে তুমি একটা ম্যাগনেটাইজেশনের কিছু একটা রিড করতেছো, তাই না? তুমি তো ইলেকট্রনিক কোনো কিছু ডাটা রিড করছো না, ম্যাগনেটিক কোনো একটা ডাটা রিড করতেছো। সো ওই যে তোমরা ইয়ে পড়ছো না, ইলেকট্রনিক ড্রাইভস অথবা ইলেকট্রনিক ইয়েগুলোতে, যে আমরা কি করতে পারি বলো, মানে কারেন্টের থ্রুতে ম্যাগনেটাইজেশন করতে পারি না? জি স্যার। ওই যে কয়েল প্যাঁচায় আমরা কি করতে পারি, এটা তো তোমরা জানো তাই না, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক এরকম আমরা ইয়ে করতে পারি। তার মানে তুমি একদিকে কারেন্ট প্রেস করবা, আরেকদিকে ম্যাগনেটাইজেশন তোমার ইয়ে তৈরি, ফ্লাক্স তৈরি হবে। আবার ঠিক উল্টা ভাবে এভাবে যদি চিন্তা করো, যে যখন তুমি ম্যাগনেটাইজেশন রিড করবা, এখান থেকে আমরা আবার ইলেকট্রিক ইয়াতে পালসে কনভার্ট করতে পারবো না? জি স্যার। তাহলে তুমি যখন নর্থ পোল সাউথ পোল রাইট করবা, তখন তুমি সিগন্যাল দিবা ইলেকট্রিক, এটা তোমার ওই কয়েলের মধ্যে দিয়ে গেলে এটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। তখন তুমি ওই সিগন্যালের ইলেকট্রিক যে তুমি কারেন্টটা দিচ্ছ, এটা ডিরেকশন চেঞ্জ করে তুমি কি করতে পারবা, নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করতে পারবা। আবার তুমি যখন রিড করবা, তখন নর্থ পোল সাউথ পোল রিড করে সেটাকে আবার কি করবো, রিভার্স মেকানিজমে আমরা সেটাকে আবার ওই 0 বা 1 মানে 5 ভোল্ট অথবা 0 ভোল্টে কনভার্ট করতে পারবো। সো এইভাবে আসলে এই যে ডিস্কের যে রিড রাইট হেডটা আছে, এইটাই বেসিক্যালি কি করতেছে, আমাদের এই ব্লক থেকে, এই সারফেস থেকে ডাটা আইদার রাইট করতেছে অথবা রিড করছে। তবে খেয়াল রাখতে হবে, এই যে তোমার ডাটা আমরা রিড বা রাইট করছি, এই হেড গুলো কিন্তু কোনোভাবেই তোমার এই প্ল্যাটারের কন্টাকে আসে না। ঠিক আছে? প্ল্যাটারের উপরে থাকে, তাই না? যেহেতু ম্যাগনেটাইজেশন করতেছো তুমি, ইনডিউস করার জন্য কিন্তু কন্টাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু উপর থেকেই তুমি চাইলে কনভার্ট করতে পারো। কারণ যদি ডিস্কের হেড যদি প্ল্যাটার টাচ করে ফেলে, তাহলে কিন্তু তোমার প্ল্যাটারটা তোমার কি হবে, ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য দেখা যায় হার্ড ডিস্ক যদি খুব জোরে হাত থেকে পড়ে, এবং কোনো কারণে যদি দেখা যায় যে একটা হেড যদি দেখা যায় যে কোনো একটা তোমার প্ল্যাটারকে টাচ করে ফেলছে কোনো কারণে, এই শকের কারণে, তখন কিন্তু তোমার দেখা যাবে যে তোমার হার্ড ডিস্কের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ হতে থাকবে। ঠিক আছে? যখন ঘুরবে তখন মনে হবে যে তোমার একটা কিচকিচ শব্দ হচ্ছে, এবং এটা মানে হচ্ছে যে তোমার আসলে কিছুদিনের মধ্যে দেখা যাবে যে ওই সারফেস বা ওই ইয়েগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমার ডিস্কের ক্যাপাসিটিও তোমার আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। তো সেই জন্য এই মানে শক প্রুফ হার্ড ডিস্ক বা এরকম, এই যে বলে না যে তোমার মানে হার্ড ডিস্ক হাত থেকে তুমি খুব জোরে না ফেলাই ভালো, যেহেতু এটাতে মুভিং পার্টস আছে, তাই না? এখানে মুভিং পার্টস থাকা মানে এটা হাত থেকে পড়লে কিন্তু এটা একটা রিস্ক আছে। তো এটুকু আমাদের হচ্ছে বেসিক আইডিয়া। এখন হচ্ছে এই যে ম্যাগনেটিক সারফেসে আমি ডাটা রাইট করব বা রিড করব, এটার জন্য ওএস কে তো এই কাজগুলো করতে হবে, তাই না? এই তোমার তুমি যখন বাজার থেকে হার্ড ডিস্ক কিনে নিয়ে আসো, এটার মধ্যে তো আসলে তোমার জাস্ট সিম্পলি
প্ল্যাটার গুলোতে আছে। এখন এই প্ল্যাটারের মধ্যে কি ওয়েতে আমি ডাটা রাখবো, ঠিক আছে, অর্গানাইজেশনটা কি হবে, এই ডিসিশনটা নেওয়ার দায়িত্ব হচ্ছে ওএস এর। তো এই অর্গানাইজেশনটা ডাটা কিভাবে আমি রাখবো, এটার জন্য ওএস যেটা করে, তোমার ওই যে হার্ড ডিস্ক বা তোমার ইউএসবি ডিস্ক ফরম্যাট করো না, ফরম্যাট করো এই যে এসডি কার্ড বা এগুলা প্রথমে ফরম্যাট করতে হবে। তাহলে আসলে ফরম্যাট করা মানে হলো তোমার ওএস যেটা করবে এই ডিস্কের ইনফরমেশন গুলো রিড করে, ঠিক আছে, ডিস্কের মধ্যে কি কি তথ্য আছে, তার মানে এই ডিস্কের কতগুলো প্ল্যাটার আছে, কতগুলো সারফেস আছে, কতগুলো রিড রাইট হেড আছে, এই ইনফরমেশন গুলো দেখে অপারেটিং সিস্টেম একটা সিদ্ধান্ত নিবে যে এখানে আমি কিভাবে ডাটা রাখবো, ঠিক আছে, এই কিভাবে ডাটা রাখবো এই সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা বলছি ফরম্যাট করা। তো দেখো ওএস কিভাবে ডাটা রাখে, নরমালি যেটা করা হয় যে ওএস এই ডিস্কটাকে দেখো এরকম ফাইল প্রথমে কিছু ট্র্যাকে ভাগ করে, এই যে ট্র্যাকে। তাহলে দেখো এই যে আমরা মার্ক করেছি ট্র্যাক টি, এটা হচ্ছে ট্র্যাক টি, যে যেটা অ্যারো দেওয়া আছে দেখো, এই যে এটা হচ্ছে ট্র্যাক টি, যে আমরা মার্ক করলাম ট্র্যাক টি। তো এটা যদি ট্র্যাক টি হয় তার মানে ডেফিনেটলি কি বলতো, এটার বাইরেও আরেকটা ট্র্যাক আছে না, এরকম এখানে ট্র্যাক আছে, এই যে এইভাবে ট্র্যাক গুলো যাচ্ছে না। জি স্যার। তাহলে তোমার এই যে ডিস্কের সারফেস, এই সারফেসে তুমি কি করতে পারবা, ওই যে ডিপেন্ডিং অন ম্যাগনেটিক, ওই যে ম্যাগনেটাইজেশনের যে ডেনসিটি, যে তুমি 1 0 রাখতে গেলে বলো তো, এরকম চিন্তা করো তো, ধরো এখানে একটা তুমি 1 রেখেছো, আর যদি খুব কাক ঘেঁষে যদি একটা 0 রাখো, তাহলে কি বলতো, একটা আরেকটাকে নিউট্রালাইজ করে ফেলতে পারে না। জি স্যার। তাহলে তোমার কি করতে হবে, একটা মিনিমাম গ্যাপ থাকতে হবে না এই 1 আর 0 রাইট করার। জি স্যার। তাহলে এই যে ডিস্কের কাছ থেকে এই তথ্যটা কিন্তু সে পাবে যে তোমার এখানে ডিস্কের সাইজ কত, এক একটা নর্থ পোল সাউথ পোল রাইট করতে কত জায়গা লাগে। সো এই ইনফরমেশন গুলোর উপর বেস করে অপারেটিং সিস্টেম ডিসাইড করবে যে এইখানে কতগুলো ট্র্যাক তৈরি করব, ঠিক আছে। চাইলেই কিন্তু আমি এখানে 1 লক্ষ ট্র্যাক তৈরি করে ফেললাম, তা করা যাবে না। তাহলে দেখা যাবে ট্র্যাক গুলো এত ছোট ছোট হবে, এত ক্লোজ হবে যে তোমার ওখানে আসলে তুমি ডাটা রাখতে পারবে না। একটা ডাটা রাখলে আরেকটা ট্র্যাকের ডাটা সেটাকে ওভাররাইট করে ফেলবে বা নষ্ট করে ফেলবে। তো সেই জন্য তুমি এখানে ডিসাইড করবে যে কতগুলো ট্র্যাক হয়। জেনারেলি তোমার কতগুলো ট্র্যাক হয় দেখো, জেনারেলি তোমার এই যে এখানে বোধহয় বলা আছে দেখো যে 700 থেকে 20,480। এখনকার ডিস্কগুলোতে আরো বেশি ট্র্যাক হতে পারে, মানে এটা যেহেতু একটু বইটা পুরনো, সো এইখানে একদম লেটেস্ট ইয়ে নাই। সো এখানে 20,480টা ট্র্যাক বলেছি, এখানে ফিজিক্যাল ট্র্যাক তোমার আরো বেশিও হতে পারে, এর চেয়ে ডাবলও হতে পারে। আচ্ছা এখানে আসো, তো প্রথমে আমরা কি করলাম, আমরা এটাকে কিছু এরকম ট্র্যাকে ভাগ করে ফেলবো। তো এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু লজিক্যাল ট্র্যাক, এটা কিন্তু কোনো ফিজিক্যালি সে দাগ দিয়ে যে মার্ক করবে তা কিন্তু না, ইট উইল বি লজিক্যাল ট্র্যাক, এখানে সারফেসের সাথে কিন্তু কোনো কন্টাক্ট নাই। আচ্ছা এখন দেখো লজিক্যাল আমি ট্র্যাকে ভাগ করলাম, এই ট্র্যাক গুলোর মধ্যে আমি একটু জুম করি, দেখো এই ট্র্যাক গুলোর ভিতরে দেখো এই ট্র্যাকটাকে সে আবার এরকম ছোট ছোট কিছু ইউনিটে ভাগ করবে, এই যে মার্ক করা থাকে, যে লাল দিয়ে মার্ক করলাম, এটাকে আমরা বলছি সেক্টর, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি সেক্টর। তাহলে এই সেক্টর গুলাই হচ্ছে তোমার স্মলেস্ট ইউনিট, যেখানে তুমি ডাটা রিড বা রাইট করতে পারবা। তাহলে এই যে সেক্টরটা কিন্তু একটা বিট ডাটা না, মনে রাখবা এই সেক্টরটা কিন্তু একটা সাইজ আছে, ঠিক আছে। সেক্টরের সাইজ সাধারণত কেমন হয় দেখো, এই যে আমরা ট্র্যাকের উপরে এই যে সেক্টরে ভাগ করলাম, দেখো এই যে এটা আরেকটা সেক্টর, এটা এই যে আরেকটা সেক্টর, তাহলে এখানে আমাদের এইভাবে সেক্টরে আমরা মার্কিং করলাম। তাহলে দেখো এই যে সেক্টর যেটা বললাম ট্র্যাকের উপরে, এই সেক্টরগুলোর সাইজ সাধারণত কত হয়, 64 থেকে 8 কিলো বাইট পর্যন্ত হইতে পারে সাধারণত। আমাদের স্ট্যান্ডার্ড যেমন আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, অপারেটিং সিস্টেম হচ্ছে 4 কিলোবাইটের তোমার ডাটা সেক্টর সাইজ ইউজ করে, ঠিক আছে। সো এখানে তোমার ডিপেন্ডিং অন অপারেটিং সিস্টেম এটার সেক্টর সাইজ কি হতে পারে, কম বেশি হতে পারে। দেখো যে 512 বাইট থেকে 512 বাইটও হতে পারে, ঠিক আছে। সো 512 বাইট থেকে শুরু করে একদম তোমার 8 কিলোবাইট পর্যন্ত হতে পারে। তো আমরা এখনকার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি এখানে তোমার 4, ইনফ্যাক্ট লিনাক্সও সম্ভবত 4 কিলোবাইটের তোমার সেক্টর ইউজ করে। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের প্রথমে আমরা ট্র্যাকে ভাগ করলাম, তাহলে আমাদের দেখো এখানে যদি এরকম হইতে পারে কিনা, দেখো যে আমাদের নাম্বার অফ ট্র্যাকস হতে পারে না, ধরো 200টা ট্র্যাকস থাকতে পারে না, এটা জাস্ট ডামি লিখতেছি যে 200টা ট্র্যাকে আমি ভাগ করলাম। আচ্ছা প্রতিটা ট্র্যাকে ধরো আমাদের সেক্টর থাকতে পারে 50টা করে, এরকম হতে পারে না। জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, প্রতিটা ট্র্যাকে আমাদের সেক্টরে ভাগ করলাম। এখন এখানে দুইটা জিনিস একটু আছে, আমরা ওই মানে এটা পরে যাব, যে আপাতত আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রতিটা ট্র্যাকে সেক্টরের সংখ্যা হচ্ছে সমান,
প্রতিটা ট্র্যাকে সেক্টরের সংখ্যা কি বলছি আমরা, নাম্বার অফ সমান। সেক্টর সমান। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, এরকম ছবিটা কি চিন্তা করা যায় কিনা? দেখো তো এরকম একটা ছবি দেখা যায় কিনা, একটু দূরে যাই। এই যে এরকম দেখো তো, এরকম একটা ছবি হয় কিনা? প্রতিটা ট্র্যাকে যদি সেক্টরের সংখ্যা সমান হয় তাহলে কি হবে বলো তো? এই যে ইনার ট্র্যাক যেটা, দেখো তো ইনার ট্র্যাকে সেক্টর গুলা বেশি ডেনসিটি খুব হাই না? জি স্যার। অল্প জায়গায় বেশি সেক্টর। আর আউটার ট্র্যাকে দেখো তো অল্প বেশি জায়গায় অল্প সেক্টর না? জি স্যার। তাহলে তোমার যদি তুমি এইরকম ওয়েতে ডাটা রাইট করো যেখানে তোমার প্রতিটা ট্র্যাকে সেক্টরের সংখ্যা সমান, তাহলে যেটা হবে যে তোমার এটাকে আমরা বলি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, সিএভি, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে তোমার প্রতিটা সেক্টরে, প্রতিটা ট্র্যাকে নাম্বার অফ সেক্টর একই থাকবে। এতে করে যেটা হবে তোমার, তুমি একই টাইমে ইন্টারনাল সেক্টরটাও যেমন রিড করতে পারবা, ওই একই টাইমেই বাইরের দিকের সেক্টরটা, আউটার সেক্টরটাও রিড করতে পারবা। তার মানে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম থাকার কারণে সেক্টর রিড টাইমটা তোমার আউটার সেক্টরের জন্য সেম, কারণ সব জায়গাতেই একই নাম্বার অফ সেক্টরস। কিন্তু প্রবলেম কি দেখো তো, প্রবলেম হচ্ছে যে এই যে সেক্টরটা দেখো, এই সেক্টরটার সাইজ, এই যে আমরা বললাম যে একই সাইজ, তাহলে দেখো এই যে সেক্টরটা প্র্যাকটিক্যালি আসলে কি বলতো, যে এইটুকু সেক্টরটাই আসলে বাইরে লিখছি না এই যে এখানে। জি স্যার। তাহলে আউটার যে ট্র্যাক গুলো, এখানে তোমার ডাটা ওয়েস্টেজ হচ্ছে না অনেক? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে তুমি যদি আউটার সেক্টরে জায়গা বেশি ছিল কিন্তু আমি একই নাম্বার অফ সেক্টর লিখেছি, সেক্টরের সাইজ কিন্তু পাল্টানো যাবে না। তুমি যদি বলো 4 কিলোবাইটের সেক্টর, তার মানে সব জায়গায় 4 কিলোবাইট হইতে হবে। তাহলে তোমার আউটার সেক্টরে কি হবে, তোমার তুমি যদি স্পিড সেম রেখে কাজ করতে চাও তাহলে তোমার আউটার সেক্টরে যেটা হবে যে ডাটা লস হবে, কিছু করার নেই। তো এটার জন্য আমার নতুন অন্য মেকানিজম আছে। এখনকার অপারেটিং সিস্টেম সাধারণত আউটার সেক্টরে এই সিএভি ইউজ করে না। হ্যাঁ, সিএভি ইউজ করে আমরা আরেকটা টেকনোলজি ইউজ করি, সেটা হচ্ছে আমরা বলি জোন বিট রেকর্ডিং, জেডবিআর। ঠিক আছে, জোন বিট রেকর্ডিং ইউজ করলে তোমার আউটার সেক্টরে তুমি চাইলে বেশি বেশি সেক্টরও রাইট করতে পারো আউটার ট্র্যাক গুলোতে। ঠিক আছে, ওটা আমরা পরে সময় পেলে একটু দেখবো। আপাতত আমরা ধরে নিচ্ছি যে আমাদের নাম্বার অফ সেক্টরস সব ট্র্যাকেই হচ্ছে সমান। আচ্ছা, এবার তাহলে আমরা আবার পিছনে ফেরত যাই। আচ্ছা, এখন দেখো আমরা যেহেতু বলেছি যে প্রতিটা সারফেসে ডাটা রাইট করা যায়, তার মানে এই সারফেসে রাইট করতে পারবা, এটা নিচের সারফেসেও রাইট করতে পারবা, এখানেও করতে পারবা, নিচেটাও করতে পারবা। তো সব সারফেসে যেহেতু রাইট করা যায় এবং প্রত্যেক সারফেসের জন্য যদি একটা করে রিড রাইট হেড থাকে, সুবিধা হচ্ছে এই হেড গুলো তোমার একসাথে মুভ করে। ঠিক আছে, হেড গুলো একসাথে মুভ করে, তার মানে এরকম কিন্তু হবে না যে উপরের হেডটা ডানে গেল নিচেরটা বামে গেল সারফেস, তা কিন্তু না। এই ডিস্কের তোমার যেটা হয়, সবগুলা হেড একবারে একই দিকে মুভ করে। ঠিক আছে, একবারে একই দিকে যেহেতু মুভ করে, দেখো তো মুভ করতেছে কোন দিকে, এই যে এই দিকে আর এই দিকে যাচ্ছে না। এই ডিস্কের হেড কিন্তু তোমার এক্সটেন্ড হয়ে সামনের দিকে আসতে পারবে না। তাহলে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো তো, এই হেডটা কি অ্যাক্রস দি সেক্টর মুভ করতে পারবে না অ্যাক্রস দি ট্র্যাক মুভ করে? দেখো তো, স্যার অ্যাক্রস দি ট্র্যাক। তাই না? এই ট্র্যাকের অ্যাক্রসে মুভ করতেছে, এই যে এইদিকে মুভ করতেছে। তাহলে এইটা যদি আমি তোমাকে বলি, ধরো আমি এরকম একটা জিনিস বললাম তোমাকে, সে এই ছবিটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করি। ধরো এরকম আছে, নাম্বারিং দিই আমরা 1 2 3 4 5 6। তাহলে তোমাকে বললাম এটা হচ্ছে ট্র্যাক 0, ট্র্যাক 0-র সেক্টর নাম্বার 6 রিড করতে চাই। তাহলে কিভাবে রিড করবো দেখো তো, ট্র্যাক 0-র সেক্টর 6। তাহলে ওএস কি তোমার ট্র্যাক 0-র উপরে হেডটাকে নিতে পারবে কিনা বলো তো? কারণ আমরা তো জানি যে এটা অ্যাক্রস দ্য ট্র্যাক মুভ করতেছে, তাহলে এটাকে ট্র্যাক 0-র উপর মুভ করতে পারবে না। যেমন দেখো এটার পাশে কি আছে বলতো, এটার পাশে যেমন ধরো এটা হচ্ছে ট্র্যাক 1, এটা ট্র্যাক 2, এটা ধরো ট্র্যাক 3। তাহলে এই হেডটাকে আমি চাইলে এখানে মুভ করে নিয়ে এই ট্র্যাক 3-র উপরে বসাতে পারবো না? জি স্যার। জি স্যার। পারবো। তাহলে আমি যে কোনো ট্র্যাকে যেতে পারবো, তাই না? ডানে বামে মুভ করে যে কোনো ট্র্যাকের উপর যেতে পারবো। সোজা কথা, আমার ডিস্কে যতগুলো ট্র্যাক আছে প্রতিটা ট্র্যাককে আমি অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে এই ট্র্যাকের উপর যদি আমি বসেও পড়ি, ধরো এই ট্র্যাকটা যেখানে গোল দাগ দিলাম, এখানে ধরো আমরা বসে আছি, কিন্তু এই সেক্টরটা কিভাবে রিড করবো? সেক্টর তো অনেক দূরে বসে আছে, তাহলে সেক্টরটা আমার এই রিড করবো কিভাবে? তাহলে সেক্টরটা কি আমি হেড কি সামনের দিকে আগায় নিয়ে রিড করতে পারবো, নাকি আমি চুপচাপ বসে থাকবো যে এই ডিস্কটা ঘুরে আমার সেক্টরটা আমার হেডের নিচে আসতে পারে না? দেখো তো। জি স্যার।
তাহলে দেখো যখন আমি একটা সেক্টর রিড করতেছি আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমি ওই পার্টিকুলার ট্র্যাকটার উপরে হেডটাকে নিয়ে বসায় রাখবো। আর সেক্টরটা কিভাবে আমার হেডের নিচে আসবে? সেক্টরটা হচ্ছে প্লেটারটা ঘোরার ফলে। হ্যাঁ, প্ল্যাটার ঘুরে আমার হচ্ছে সেক্টর আমার হেডের নিচে আসবে। তাহলে একটা জিনিস কি বোঝা গেল কিনা, যে যখন তুমি কোনো ডাটা রিড করছো আমার প্রথমে কি করতে হবে, এই ডিস্কের হেডটাকে একটা ট্র্যাকের উপরে সেট করতে হবে না? জি স্যার। আচ্ছা গেল। এইবার ট্র্যাকের উপর যাওয়ার পর আমাকে কি করতে হবে, ওয়েট ফর সেক্টর টু অ্যারাইভ। ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। তারপর যখন সেক্টরটা চলে আসবে দেন সেটাকে কি করো, ওই সেক্টরটাকে রিড রাইট করো। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে দেখো এই যে ডিস্কের হেডটাকে আমি ট্র্যাকের উপরে প্লেস করতেছি, ঠিক আছে, এটার জন্য একটা টাইম লাগবে না? কারণ মোটরটাকে ঘুরায় তো তোমার হেডটাকে নিয়ে আরেকটা ট্র্যাকের উপরে বসাইতে হবে। ঠিক কিনা দেখো তো। জি স্যার। আচ্ছা যেমন ধরো তুমি যদি এখান থেকে যদি এখানে শেষ মাথায় যেতে চাও তার মানে তোমাকে কি করতে হবে, এই মোটরটাকে ঘুরে একদম শেষে নিতে হবে। সো এই যে আমরা একটা পার্টিকুলার ট্র্যাকের উপরে নিয়ে ডাটা মানে কি বলতেছি আমার হেডটাকে প্লেস করতেছি, এইটাকে আমরা বলি হচ্ছে, এইটাকে আমরা বলেছি সিক টাইম। তাহলে সিক টাইমটা আসলে কি, এই যে আমরা ডিস্কের হেডটাকে একটা পার্টিকুলার ট্র্যাকের উপরে নিয়ে বসাচ্ছি, এটাকে আমরা বলছি সিক টাইম। তাহলে সিক টাইম যদি তোমার কম হয় তার মানে কি, যেমন ধরো একটা ডিস্কের সিক টাইম হচ্ছে 6 মাইক্রোসেকেন্ড, আরেকটা ডিস্কের সিক টাইম হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড। তাহলে এই দুটার মধ্যে কোন ডিস্কটার মানে কিভাবে ভালো বা খারাপ কি বলবো? প্রথমটা রিড রাইট স্পিড বেশি হবে। এইটা 6 মাইক্রোসেকেন্ড, তার মানে এইটা 6 মাইক্রোসেকেন্ডের ভিতরে হেডকে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকের উপর নিয়ে বসাতে পারে। আর এই ডিস্কের লাগে হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড, তার মানে এই সিক টাইমটা বেশি কম হলে কি ডিস্কের পারফরম্যান্স একটু চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা এরপরে দেখো আমি সিক টাইম বুঝে ফেললাম, এখন দেখো আমি একটা হেডের উপর বসে আছি একটা ট্র্যাকের উপরে, এখন আমাকে কি করতেছে, এই যে 2 নাম্বারটা ওয়েটিং ফর দ্য সেক্টর। তো সেক্টরটাকে ওয়েট করার জন্য কি করতে হবে, এই প্ল্যাটারটাকে স্পিন্ডেলের উপরে ঘুরে আমার কি করতে হবে, সেক্টরটা আমার হেডের নিচে আসতে হবে। তাহলে এই যে ঘুরে আমার হেডের নিচে সেক্টরটা আসবে এটাকে আমরা বলি হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি। কোথাও আছে বোধহয় লেখা, দেখি তো আছে কিনা। এই যে আমরা যে সিক টাইম বললাম, তারপর আমরা এটাকে আমরা বলছি রোটেশনাল ল্যাটেন্সি টাইম। তাহলে এই যে রোটেশনাল ল্যাটেন্সি, এটার সময়টা কেন লাগছে, কারণ হেডটাকে হেডের নিচে ওই পার্টিকুলার সেক্টরটাকে ঘুরে আসতে হবে ডিস্কটা। তাহলে আমাকে বলো তো, যেই ডিস্ক যত জোরে ঘুরবে, যত ফাস্ট ঘুরবে, সেই ডিস্কের হেডের নিচে ডাটা কি তাড়াতাড়ি আসবে না নাকি? জি স্যার। তাহলে তোমরা হার্ড ডিস্কের ক্ষেত্রে কি আরপিএম কথাটা শুনছো? আরপিএম, রোটেশন পার মিনিট। জি স্যার। যেমন ধরো তোমাকে বলা আছে একটা হার্ড ডিস্ক হচ্ছে 5400 আরপিএম এ ঘুরে, আরেকটা ডিস্ক হচ্ছে 7200 আরপিএম, আর এটা ধরো 10,000 আরপিএম। তাহলে বলো তো এই যে তিনটা ডিস্ক, এই তিনটা ডিস্কের মধ্যে এই ডিস্কটা ফাস্টার না? জি স্যার। তাহলে এই ডিস্কটা ফাস্টার মানে কি, তার মানে এটাতে হেডের নিচে খুব তাড়াতাড়ি ডাটা চলে আসবে যেহেতু দ্রুত ঘুরতেছে, এটা রোটেশন পার মিনিট যেহেতু বেশি, তাহলে এই ল্যাটেন্সি টাইমটা কম হবে না এই ডিস্কের ক্ষেত্রে? জি স্যার। জি স্যার। তাহলে দেখো রোটেশনাল ল্যাটেন্সিটা কম বেশি ডিপেন্ড করবে হচ্ছে এই যে আরপিএম এর উপরে। সো তুমি যখন নেক্সট টাইম বাজারে হার্ড ডিস্ক কিনতে যাবা তখন তুমি অবশ্যই দেখবা যে ওই ডিস্কের গায়ে দুটো ইনফরমেশন লেখা থাকে যে এই ডিস্কের সিক টাইম হচ্ছে এত এবং রোটেশনাল স্পিড বা আরপিএম হচ্ছে এত। সো যখন তুমি কম্পিউটারের হার্ড ডিস্ক কিনতে যাবা নেক্সট টাইম অবশ্যই তুমি এই দুটো জিনিস দেখে নিবা, যে যেটার সিক টাইম কম হবে সেটা তুমি নিবা। দাম কম দেখলে যে আমি একটা ড্রাইভ কিনে ফেলাম তা কিন্তু করা যাবে না, কারণ এমন হতে পারে যে ওইটার সিক টাইম খুব হাই হতে পারে, সেক্ষেত্রে তোমার কিন্তু ওই ডিস্কের পারফরমেন্স তুমি কিন্তু ভালো পাবে না। তো সেই জন্য সিক টাইম কম, যেটার সিক টাইম কম ওই রকম ডিস্ক কেনা ভালো, আর যেটার আরপিএম বেশি সেই রকম ডিভাইস কেনা ভালো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আরপিএম যত বেশি হবে ততই আবার কিন্তু প্রবলেম আছে। প্রবলেম কি বলতো, রোটেশন পার মিনিট বেশি হলে কি হবে বলতো, এটা বেশি বেশি হিট জেনারেট করবে না? জি স্যার। সো তুমি যদি 10,000 আরপিএম এর হার্ড ডিস্ক কিনো, এটার সামনে কিন্তু তোমার আবার ফ্যান লাগাইতে হবে, তা নাহলে দেখা যাবে এটা গরম হয়ে তোমার কি হবে, পারফরমেন্স খারাপ হয়ে যাবে। অতিরিক্ত গরম হইলে কিন্তু ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু পারফরমেন্স আবার কি হয়, ফল করে, তাই না? আমরা দেখেছি যে এটা কিন্তু হিট হয়ে গেলে সাথে সাথে তোমার পারফরমেন্স আবার এটা ফল করবে। তো সেই জন্য সেটাকে আবার তোমার, যেমন তুমি যদি এটা 20,000 আরপিএম এর ডিস্ক ইউজ করতেছো সুপার ফাস্ট,
কিন্তু প্রবলেম হচ্ছে এই ডিস্কের পারফরম্যান্স পাইতে চাইলে এটার সামনে তোমার কি করতে হবে, বড় সাইজের ফ্যান লাগাইতে হবে একটা দুইটা। তো সেই জন্য সার্ভারে আমরা যে হার্ড ডিস্ক গুলো ইউজ করি এগুলার আরপিএম সাধারণত বেশি হয়, কারণ আমরা নরমালি কি করি র‍্যাকের মধ্যে বসাই ডিস্ক গুলোকে, এবং এই র‍্যাকের উপরে বিশাল বিশাল ফ্যান থাকে, যার কারণে এই ডিস্কগুলোর পারফরম্যান্সে কোনো প্রবলেম হয় না। এগুলো সব সময় ঠান্ডাই থাকে, এসি রুমের মধ্যে থাকে এবং ফ্যানও থাকে, যার কারণে এটা অলওয়েজ ঠান্ডা থাকছে। তো ঠান্ডা থাকলে তখন তুমি আরপিএম এর পারফরম্যান্সটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবা। নরমাল পার্সোনাল কম্পিউটারে বা ল্যাপটপে তুমি যদি লাগাও সেক্ষেত্রে কিন্তু তুমি পারফরম্যান্স খুব একটা বেনিফিট পাবা না যদি তুমি ওটাকে ঠান্ডা রাখতে না পারো। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝলাম। এরপরে দেখো এই যে ট্রান্সফার টাইমটা কি, যে এই সেক্টরটা তোমার হেডের নিচে চলে আসছে, এখন কি করতে হবে বলতো, এই ডাটাটাকে রিড করে নিয়ে তোমার ইলেকট্রনিক 5 ভোল্ট 0 ভোল্টে কনভার্ট করতে হবে না? জি স্যার। তাহলে এটাকে আমরা বলছি ট্রান্সফার টাইম। তাহলে এই যে তিনটা টাইম দেখো, এই যে সিক টাইম, ল্যাটেন্সি টাইম এবং ট্রান্সফার টাইম, এই তিনটা টাইম মিলেই হচ্ছে আমরা বলি র্যান্ডম অ্যাক্সেস টাইম। র্যান্ডম অ্যাক্সেস টাইম। তো দেখো এই যে র্যান্ডম অ্যাক্সেস টাইম, এটাকে আমরা তাহলে বলছি যে তুমি যখন ডিস্ক থেকে কোন ডাটা রিড বা রাইট করবা তোমাকে এই তিনটা টাইম কনসিডার করতে হবে। যে ঠিক আছে, যে একটা সেক্টরের উপরে পার্টিকুলার ট্র্যাকের উপরে ডাটা এই হেডটাকে প্লেস করতে হবে, তারপরে ঘুরে ওয়েট করতে হবে যে কখন সেক্টরটা আমার এই হেডের নিচে আসে, তারপরে সেটাকে আমরা ডাটাকে পিক করে নিব। তাহলে এটাকে আমরা বলছি র্যান্ডম অ্যাক্সেস টাইম। তো এটুকু যদি আমরা বুঝি, দেখো আরেকটা জিনিস আমরা একটু বুঝে নিই, তারপর আমরা অন্য কনসেপ্টে যাব। হ্যাঁ জি, হ্যাঁ বলো। স্যার প্রত্যেকটা প্ল্যাটারে তো দুইটা সারফেস, মানে উপরে রিড রাইট করা যায়, নিচেও রিড রাইট করা যায়। এক্স্যাক্টলি। উপরের কোন সারফেসের কোন ট্র্যাকে কোন সেক্টর যদি আমি খোঁজার জন্য আমি আমার হেডটাকে চেঞ্জ করে দিলাম, তো ডিস্ক মানে প্লেটারটা তো ঘুরে যাবে। তো নিচের সেক্টরে যদি ওই প্লেসেই কোনো ডাটা আমার রিড বা রাইট করতে হয় তখন সেটাও কি চেঞ্জ হয়ে যাবে না? মানে উপরে সেক্টরের মতো যদি আমি প্লেটার ঘুরাই। হ্যাঁ আচ্ছা, আমি তোমার প্রশ্ন বুঝছি। তুমি যেটা বলতে চাচ্ছ যে উপরে আমি সেক্টর নাম্বার 5 এ রাইট করতেছিলাম আর নিচে হচ্ছে সেক্টর নাম্বার 7 এ রাইট করতেছিলাম, তো হেড ঘুরলে তো সবটাই ঘুরে যাবে, তাই তো? জি স্যার, মানে নিচের ডাটাও তখন তো। হ্যাঁ নিচের ডাটা। তাহলে একটা জিনিস তো তুমি বুঝতে পারলা যে যেহেতু হেড গুলো সব একসাথে ঘুরতেছে, তাহলে বলো তো আসলে কি আমি এরকম করতে পারবো কিনা যে এই হেডের এখানে আমি এই দেখো উপরের সারফেসের এটাই রাইট করতেছি, আবার এট দ্য সেম টাইম এই ডিস্কের এখানে রাইট করতেছি, এই ডিস্কের এখানে রাইট করতেছি। এটা কি পসিবল কিনা আসলে ফাতিমা বলো তো? মানে এক একটা সারফেসে এক এক জায়গায় ডাটা রিড রাইট করতেছি, এটা কি পসিবল কিনা এট দ্য সেম টাইম? এটা তো পারবো না, কারণ আমার তো হেড গুলো সব এক জায়গায় থাকে, ঠিক কিনা বলো তো? জি স্যার। তাহলে এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে এক জায়গায় কিন্তু আমাকে ডাটা রাইট করতে হবে। যদি আমি ডাটা রাইট করতে চাই বা রিড করতে চাই, আমাকে কি করতে হবে, সব সারফেসের একই জায়গা থেকে ডাটা রিড বা রাইট করতে হবে। এইটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই যে প্রশ্নটা বললাম, তাহলে এবার আসো এইটার উপরে আমরা একটা আলোচনা করি। সেটা হচ্ছে দেখো আমি কি করলাম, এখানে ধরো আমাদের নাম্বার অফ ট্র্যাক প্রতিটা সারফেসে 100টা করে আছে। তো এটাকে এই যে প্রথম যে ট্র্যাকটা এটাকে আমি ধরো ট্র্যাক 0 বললাম। তাহলে ধরো আমি এই প্রথম সারফেসের ট্র্যাক 0 নিলাম, এই নিচের সারফেসেরও ট্র্যাক 0 নিলাম, এই পরের ডিস্কের সারফেসের ট্র্যাক 0। তার মানে সবগুলো সারফেসের একটা ট্র্যাক 0 যেটা আছে, ট্র্যাক 0 নাম্বার ট্র্যাকগুলোকে তুমি একসাথে করো। একসাথে করলে দেখো তো এই যে এরকম একটা কিছু তৈরি হচ্ছে কিনা, যে এরকম, এই যে এরকম। জি স্যার। দেখো তো এটার একটা সিলিন্ডারের মতো মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন ডাটা রিড রাইট করছি, আমরা অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে যখন চিন্তা করব, অপারেটিং সিস্টেম কিন্তু বিভিন্ন সারফেসে বিভিন্ন সেক্টরে একসাথে ডাটা রিড করতে বা রাইট করতে পারবে না। তাকে কি করতে হবে বলতো, আইদার সবগুলো সারফেসের একই ট্র্যাক থেকে ডাটা রিড রাইট করতে হবে না? জি স্যার। আচ্ছা, একই ট্র্যাকে ডিফারেন্ট সেক্টর হইতে পারে না, কারণ ডিস্ক তো ঘুরতেছে। সো হেডটা কোন জায়গায় প্লেস থাকবে? হেডটা বলো তো একই নাম্বার ট্র্যাকের উপর থাকবে সারা জীবন? জি স্যার। তাহলে দেখো আমরা যেহেতু বলছি যে হেডটাকে আমাকে একবারে একসাথে সিনক্রোনাইজ ওয়েতে মুভ করতে হবে, কোনোটা ডানে কোনোটা বামে মুভ করতে পারবে না, সবগুলো যেহেতু একই দিকে মুভ করবে, তার মানে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে অপারেটিং সিস্টেম যখন এই ডিস্ক থেকে ডাটা রিড বা রাইট করবে, বলতো সব সময় একটা পার্টিকুলার সিলিন্ডার থেকে ডাটা রিড বা রাইট করতে হবে না? জি স্যার। তাকে আমি বলতে পারবো যে সারফেস 1 এর ট্র্যাক নাম্বার 1 এ আসি, সারফেস 2 ট্র্যাক নাম্বার 5 এ,
সারফেস 3 ট্র্যাক নাম্বার সাথে, এরকম কি বলতে পারবো? নাকি বলবো যে সব সারফেসেরই একই ট্র্যাকের উপর বসে আছে আমি এখন? বলো তো হেড গুলো একই ট্র্যাকে। তার মানে আসলে যে ডাটা রিড বা রাইট রিকোয়েস্ট এগুলা কি আসলে বলতো সিলিন্ডার ওয়াইজ রিকোয়েস্ট আসবে না? জি স্যার। ফাতিমা তোমার অ্যানসার কি পাওয়া গেল? আচ্ছা, তাহলে এটুকু যদি আমরা বুঝি, তার মানে আসলে আমাদের অপারেটিং সিস্টেমের কাছে কিন্তু আমাদের স্পেসিফিক খালি ট্র্যাক মানে সেক্টর বললে হবে না বা ট্র্যাক বললে হবে না, আমাকে কিন্তু বলতে হবে যে সিলিন্ডার নাম্বার 56 থেকে রিড করতে চাই ডাটা। তাহলে দেখো রিকোয়েস্টটা কিভাবে আসতে পারে, দেখো তো এভাবে আসতে পারে কিনা রিকোয়েস্ট। ধরো এরকম আমি চিন্তা করলাম, ধরো সে বললাম সিলিন্ডার নাম্বার 55, ঠিক আছে, তারপরে বললাম এরকম সারফেস 3, ঠিক আছে, সারফেস 3 সেক্টর নাম্বার 8। দেখো তো এরকম একটা রিকোয়েস্ট দিতে পারবো কিনা? জি স্যার পারবো। তার মানে 5 নাম্বার সিলিন্ডার 55 নাম্বার সিলিন্ডারে আমরা যাব, 3 নাম্বার সারফেস থেকে 8 নাম্বার সেক্টরটা রিড করব। তাহলে এরকম মেনশন না করলে কিন্তু তুমি ডাটা রিড রাইট করতে পারবে না, সবার আগে কিন্তু তোমাকে সিলিন্ডারটা বলতে হবে। তাহলে বলো তো যখন আমি সিলিন্ডার নাম্বার 55 থেকে ডাটা রিড করতেছি, এই সারফেস 3 না হয়ে যদি সারফেস নাম্বার 5 এ থাকতাম, তাহলে বলো তো 5 নাম্বার সারফেসে কি আমি অন্য কোন সিলিন্ডার থেকে একই সময়ে রিড করতে পারবো, নাকি আমাকে 55 নাম্বার থেকে রিড করতে হবে বলো তো ওই সময়? 55 নাম্বার থেকে। এক্স্যাক্টলি, তার মানে রিড রাইট যখন করব তখন আমরা সব সময় একটা পার্টিকুলার সিলিন্ডারের উপরেই থাকতে হবে। সো যখন ডাটা রিড বা রাইট করা হয়, অপারেটিং সিস্টেম কি করবে, ওই সিলিন্ডার ওয়াইজই ডাটা রাইট বা রিড করবে। সো যদি ডিফারেন্ট সারফেসে রাইট করতে হয়, সে ওই পার্টিকুলার সিলিন্ডারের উপরেই ডিফারেন্ট ট্র্যাকে ডাটা রিড রাইট করবে। এটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। স্যার এখানে সিলিন্ডার নাম্বারটা কি ট্র্যাক নাম্বারটার সাথে ট্র্যাক কোনো নাম্বারটা একই, মানে ট্র্যাক নাম্বার 0 মানে হচ্ছে সিলিন্ডার নাম্বার 0, কিন্তু ট্র্যাক 0 মানে হচ্ছে সব সারফেসের ট্র্যাক 0 হচ্ছে সিলিন্ডার 0। জি স্যার। ঠিক আছে, ট্র্যাক 1 বিভিন্ন সারফেসে ট্র্যাক 1 ট্র্যাক 2 ট্র্যাক 3 আছে, কিন্তু যখন আমি সব সারফেসে ট্র্যাক 1 কে একবারে ধরবো তখন আমরা বলবো সিলিন্ডার 1। এই তার মানে তোমার রিকোয়েস্টটা কিন্তু সিলিন্ডার ওয়াইজ আসবে, এটুকু আমাকে বুঝতে হবে যেহেতু আমাদের হেড গুলো একসাথে মুভ করে। আচ্ছা এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনে দিকে। যখন আমরা একটা সেক্টর থেকে ডেটা রিড করব তখন কি ওই প্লেটার গুলোর রোটেশন কি বন্ধ হবে কিছুক্ষণের জন্য নাকি? না 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 না, রোটেশন বন্ধ হবে না, রোটেশন ঘুরতেই থাকবে। তোমাকে ওই রোটেশনের মধ্যেই ডাটা রিড রাইট করতে হবে। সো তুমি যখন ডিস্ক ম্যানুফ্যাকচারার কিন্তু ওইভাবেই করে যে তোমার রোটেশন হেডের নিচে যতটুকু টাইম থাকে ওই টাইমের মধ্যে যদি তুমি সেক্টরের ডাটাটুকু তুলে নিতে না পারো তাহলে তো তুমি কখনোই পারবা না। জি একটা সেক্টর যদি তোমার হেডের নিচ থেকে মিস হয়ে যায় তাহলে কি হবে বলো তো, আবার ওয়েট করতে হবে এটা কখন ঘুরে আসবে। জি স্যার। ঠিক আছে, সেই জন্য তোমার একটা সেক্টরের ডাটা তোমাকে একবারে একটা সাইকেলের মধ্যে রিড করতেই হবে। এটা কিন্তু কোনো মাপ নাই যে তুমি এরকম করা যাবে না যে একটা সেক্টরের ডাটা 3 বারে পড়লাম, এটা করা যাবে না। তবে তোমার ডিস্কের স্পিড যতই হোক না কেন আর যাই হোক না কেন, অবশ্যই ওই ডিস্কের ক্যাপাসিটি এরকম হতে হবে যে হেডটা ওই একটা সেক্টর যখন হেডের নিচে আসবে ওইটা রিড করতে করতে তোমার অন্যগুলা চলে যেতে পারে। যেমন দেখো এইভাবে চিন্তা করো, যেহেতু প্রশ্নটা করে ফেলা একটা বলি, যেমন ধরো সে এই সেক্টরটা রিড করতেছে এখন, ঠিক আছে, তাহলে এই সেক্টরে ধরো তোমার একটা 64 কিলোবাইট ডাটা আছে, তাহলে এই 4 কিলোবাইট ডাটা আমি ম্যাগনেটিক ডাটাটা রিড করে ফেলছি। ভালো করে খেয়াল করো, 4 কিলোবাইট ম্যাগনেটিক ডাটা রিড হয়ে গেছে, কিন্তু এইটা রিড হওয়ার পরে এটা ইলেকট্রনিক পালসে কনভার্ট হয়ে +5 ভোল্ট 0 ভোল্টে কনভার্ট হবে না? জি স্যার। তাহলে এই যে +5 ভোল্ট 0 ভোল্টে যখন কনভার্ট হবে তখনই তো এটা 0 আর 1 হয়ে যাবে, বাইনারি 0 1 হয়ে যাবে না? জি স্যার। এখানে কিন্তু একটু টাইম বেশি লাগতে পারে। এই যে 4 কিলোবাইট ডাটা পড়ে আমি 0 আর 1 কনভার্ট করলাম, এই কনভার্সন টাইমটা কিন্তু তোমার বেশি লাগতে পারে, কিন্তু এই যে হেডটা যখন এই সেক্টরের উপরে আছে এই 4 কিলোবাইটের করসপন্ডিং যে তোমার ম্যাগনেটিক ডাটা এটা কিন্তু তোমাকে একবারেই রিড করে ফেলবে, কিন্তু এটা কনভার্ট হয়ে যখন তুমি ফাইনালি বিটে কনভার্ট হবে 0 1 এ, এই কনভার্সন টাইমটা কিন্তু একটু বেশি লাগতে পারে। এইটুকু মাথায় রাখো আপাতত, এটা আমাদের কাজে লাগবে। এই হেডের সাথে কি কোনো বাফার যুক্ত থাকে? বাফার যুক্ত থাকে, বাফার যুক্ত থাকে। তোমার প্রতিটা হার্ড ডিস্কে একটা ডাটা বাফার থাকে, তোমার ডাটা রিড করে আগে বাফারে রাখা হয়, বাফার থেকে দেন এটা র‍্যামে ট্রান্সফার হয়। অবশ্যই বাফার থাকবে, বাফার ছাড়া কোনো অপশনই নেই, প্রত্যেকটা ডিভাইসে তোমার বাফার রাখতেই হবে। আচ্ছা বাফারটা কেন লাগবে সেটা আমরা পরে বলবো, ঠিক আছে, বাফারটার একটা ফাংশন আছে যে বাফারটা কেন লাগবে, কি কাজে লাগবে সেটা আমরা পরে বলবো। আপাতত আমরা এটুকু বুঝলাম
যে সেক্টর হচ্ছে তোমার মিনিমাম ইউনিট অফ ডাটা, যেটা তোমার এট এ সিঙ্গেল টাইম তোমাকে কি করতে হবে, রিড অথবা রাইট করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগে দেখো। তো এখানে এই যে বেসিক কিছু কথাবার্তা আছে, এগুলো আমি স্কিপ করলাম, এগুলো তেমন কিছু বলা নেই, তোমরা নিজেরা দেখে নিবা, এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো আমরা আলোচনা করে ফেললাম। আচ্ছা এই এগুলো বলার কিছু নেই তেমন কিছু। আচ্ছা এখন দেখো, এক একটা সেক্টরের মধ্যে যখন তুমি ডাটা রাইট করতেছো বা রিড করতেছো, এই যে আমরা ধরো এখানে ধরে নিছি যে আমাদের সেক্টরটা হচ্ছে তোমার 512 বাইটের সেক্টর, ঠিক আছে? তো 512 বাইটের যে সেক্টর, তার মানে এখানে 512 বাইট 0 আর 1 লেখা যাবে। জি স্যার। আচ্ছা তাহলে খেয়াল রাখবা, এই যে আমরা 512 বাইট 0 বা 1 বললাম, সাধারণত এই 512 বাইট ডাটা যখন তুমি রাইট করবা, পুরো ডাটা আসলে একসাথে রাইট করা যায় না। মানে একসাথে বলতে এই 512 বাইট ডাটার মধ্যে আসলে ইউজারের ইউজেবল ডাটা 512 বাইট থাকে না। এই যে এইটুকু ডাটা থাকে, এই যে এটা হচ্ছে এক একটা সেক্টরের ইন্টারনাল ছবিটা, এটা হচ্ছে একটা সেক্টর। তো দেখো সেক্টরের শুরুতে একটা প্রিএমবল থাকে। প্রিএমবল মানে এখানে ওই যে ওই ইনফরমেশনটা লেখা থাকে, এটা কত নাম্বার সিলিন্ডার, কত নাম্বার সারফেস, এই ইনফরমেশনটা কিন্তু এখানে লেখা থাকতে হবে, ঠিক আছে? যেটা এত নাম্বার সারফেসের এত নাম্বার সিলিন্ডার, এই তথ্যটা কিন্তু তোমার প্রিএমবলে লেখা থাকতে হবে, তার তাহলে কিন্তু তুমি ওই পার্টিকুলার সারফেসের সিলিন্ডারটা অ্যাক্সেস করতে পারবে না। সো প্রতিটা সেক্টরের গায়ে লেখা থাকবে যে এটা কোন সিলিন্ডার কোন সারফেসের মধ্যে এটা আছে, সেই ইনফরমেশনটা এই প্রিএমবলের মধ্যে লেখা থাকবে। তো এটার জন্য একটু জায়গা নষ্ট হবে না? জি স্যার। আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে রিয়েল ডাটাটা, এটা হচ্ছে রিয়েল ডাটা, এইটা হচ্ছে তোমার ইউজারের রিয়েল ডাটাটা সেভ করা। আরেকটা জিনিস দেখো আছে যে এরর কন্ট্রোল কোড বা এরর চেকিং কোড যাই বলো না কেন, এই ইসিসি, এই ইসিসি মানে হচ্ছে তোমার, তোমরা ওই যে ইয়েতে পড়ছো কিনা, ডাটা কমিউনিকেশন পড়ছো নাকি এই সেমিস্টারে পড়তেছিলা? ডাটা কমিউনিকেশন তোমাদের সাবজেক্ট আছে একটা নাকি না? জি স্যার, এই সেমিস্টারে আছে। আচ্ছা তোমরা ওই যে দেখছো না যে ডাটা যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করি, আমাকে রিসিভিং এন্ডে গিয়ে আবার ভেরিফাই করতে হয় না যে ডাটাটা ঠিক মতো রিসিভ করলাম কিনা? এটার জন্য আমরা কি করি বলতো, ওই যে মানে ডাটাটাকে কোনো না কোনো ভাবে একটা মেকানিজম দিয়ে ভেরিফাই করতে হবে না যে যেই বিটগুলো আসছে আসলে ঠিকঠাক আসলো কিনা? জি স্যার, প্যারিটি চেক করা হয় অনেক সময়। আচ্ছা ফাইন, প্যারিটি চেক করা হয়। তো প্যারিটি হচ্ছে সবচেয়ে সিম্পল চেক, তাই তো? যে 1 মানে এই ধরো এই 1 আর 0 1 আছে, সো এখানে নাম্বার অফ 1 কয়টা? দুইটা আছে, তাই না? তাহলে বোধহয় এটা কি বলে, এটা ইভেন প্যারিটি বলে নাকি? ইভেন প্যারিটি। আচ্ছা তাহলে দেখো, যদি কোনো কারণে এই 1টা 0 হয়ে যায়, তাহলে তুমি এটা অড প্যারিটি হয়ে গেল না? জি স্যার। আবার এরকম যদি হয় এইটা 0 হইলো আবার এটা 1 হয়ে গেল, তাহলে কি আর ধরতে পারবে প্যারিটিতে? না স্যার। তাই না? তার মানে প্যারিটিতে কি বলতো, একের বেশি বিট পাল্টায় গেলে কিন্তু আর তোমার ধরার কোনো উপায় নেই। তাহলে প্যারিটি হচ্ছে খুবই একদম সিম্পলেস্ট ফর্ম অফ তোমার এরর কন্ট্রোল চেক। সো আমরা আসলে প্যারিটি ইউজ করি না, আমরা আসলে এখানে কমপ্লেক্স অ্যালগরিদম আছে, তাই না? যেমন ওই যে তোমরা ফাইল যখন সেভ করো ডিস্কে, দেখবা যে ফাইলের সিআরসি বলে একটা জিনিস, নাম শুনছো? সাইক্লিক রিডান্ডেন্সি চেক। প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা সিআরসি ভ্যালু থাকে, তার মানে ওই ফাইলের উপরে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে ওই ফাইল থেকে একটা সিআরসি ভ্যালু কম্পিউট করা হয় এবং ওই সিআরসিটা ওই ফাইলের সাথেই স্টোর করা থাকে। তাহলে মানে অ্যাকচুয়াল ফাইলটার মধ্যে কি থাকে বলতো, অ্যাকচুয়াল ফাইলটা তো আছেই, সাথে কি থাকে বলতো, এই সিআরসির ভ্যালুটাও থাকে। সো তুমি যখন ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করো, ডাউনলোড করলে কি হবে বলতো, ওই ফাইলটার সাথে সিআরসিটাও আছে না? জি স্যার। তা তুমি যখন ডাউনলোড করা শেষ হয়, আমাদের এন্ডের অপারেটিং সিস্টেম কি করে, ওই ফাইলের সিআরসিটা আবার রিক্যালকুলেট করে চেক করে দেখে যে এই যে সিআরসি যেটা লেখা আছে এই ফাইলের সাথে সেটা আমার ক্যালকুলেশন করা সিআরসি সেম কিনা। যদি সেম পাওয়া যায় তার মানে কি বলতো, যে ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটা ঠিকঠাক ডাউনলোড হয়েছে, ঠিক কিনা বলতো? জি স্যার। আর যদি দেখা যায় যে ডাউনলোড করা ফাইলের সিআরসি এবং আমার ক্যালকুলেট করা সিআরসি এক হচ্ছে না, তার মানে কি বুঝবো, যে ফাইলের ডাটাটা আসার পথে কোনো কারণে কি হয়ে গেছে বলতো, মডিফাই বা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা এরোনিয়াস ফাইল। তখন অপারেটিং সিস্টেম কিন্তু দেখবা যে সিআরসি এরর দিয়ে ওই ফাইলটা কিন্তু তোমাকে রান করতে দিবে না, যেটা কিন্তু সিআরসি ম্যাচ করেনি। তাহলে ঠিক একই ভাবে দেখো, এই যে ইসিসি যে কোডটা আমরা যদি এরকম করি, দেখো তো এরকম করতে পারি কিনা। কোথায় গেল? ধরো এখানে আমরা এরকম 1011 এরকম ডাটা রাইট করেছি, তো এই ডাটার উপরে আমি ক্যালকুলেশন করে একটা ইসিসি যদি সেক্টরের মধ্যে সেভ করে রাখি, তাহলে দেখো এই সেক্টরটাতে যখন আমি ডাটা রাইট করছি, আমি ইসিসিটা কি করলাম, ক্যালকুলেশন করে রেখে দিলাম। এখন আমাকে বলো তো, যে যখন আমি এই ডাটাটা রিড করার পরে আমি আবার এই ইসিসিটা রিক্যালকুলেট করতে পারি না?
জি স্যার। তাহলে রিড করা ডাটার ইসিসি আর এখানে সেক্টরে সেভ করা ইসিসি দুইটা সেম হইতে হবে না? জি স্যার। যদি সেম না হয় তাহলে বুঝতে হবে যে মডিফাই হয়েছে। কি মডিফাই হয়েছে? তার মানে এই Dataটা। সেক্টরে যেই ডাটাটা রাইট করা হয়েছিল সেই ডাটাটা আমি কিন্তু এক্স্যাক্টলি সেম ডাটাটা রিড করিনি, ঠিক কিনা বলো তো? জি স্যার। তার মানে কি বলতো, এই সেক্টরটাতে ডাটা রাইট করলে 1 রাইট করলে নিশ্চয়ই 1টা কোনো কারণে 0 হয়ে গেছে, কোনো 0 1 হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে কিছু একটা। তার মানে এই সেক্টরটার ম্যাগনেটিক প্রপার্টিটা নষ্ট হয়ে গেছে না, বলো তো? জি স্যার। তাহলে এই যখনই তুমি দেখবা যে ইসিসি আর ম্যাচ করেনি, তার মানে ওএস বুঝে নেয় যে দিস ইজ এ ব্যাড সেক্টর। ওই যে নাম শুনছো না, ব্যাড সেক্টর, ডিস্কে ব্যাড সেক্টর পড়ে গেছে বলি না আমরা? জি স্যার। এগুলো তোমরা এখন কম শুনো, কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার ডিস্কের ক্যাপাসিটি এত বেড়ে গেছে যে তোমার আসলে ব্যাড সেক্টর হলেও ক্যাপাসিটি যে মিনিমাম কিছু কমে যায় এটা আসলে তোমরা টের পাও না, যার কারণে তোমরা ওইভাবে জিনিসটা হয়তো মানে তোমাদের নজরে আসে না যে ব্যাড সেক্টর পড়েছে। কিন্তু আমরা যখন ব্যবহার করতাম কম্পিউটার তখন দেখা গেছে তোমার ডিস্কের ক্যাপাসিটি খুব কম থাকতো, ঠিক আছে? খুবই কম ক্যাপাসিটির ডিস্ক ছিল, 850 মেগাবাইটের ধরো ডিস্ক, যেটা তো এখন চিন্তাই করা যায় না, তাই না? এখন তো তোমার সব গিগাবাইটস এ তোমরা ডিল করতেছো। ইভেন এসএ কি বলে ইউএসবি ড্রাইভও তোমার 64 128 গিগাবাইট 256 গিগাবাইট হয়ে গেছে। সো আর তখন হার্ড ডিস্কের সাইজই ছিল তোমার 850 মেগাবাইট। তো মেগাবাইটের মধ্যে যখন সেক্টর একটা ব্যাড হইতো তখন তোমার দেখা যেত কি তোমার এক বছর পরে 850 মেগাবাইট হয়ে গেছে 820 মেগাবাইট বা 800 মেগাবাইট। ওই 50 মেগাবাইট একটা লস হয়ে গেছে, কারণ কি ওই 50 মেগাবাইটে যে সেক্টর গুলো ছিল ওই সেক্টর গুলো সব ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। সো মনে রাখবা যে তোমার এই যে আমরা বললাম ব্যাড সেক্টর, এটা কিন্তু লজিক্যাল ড্যামেজ না, এটা কিন্তু কি ড্যামেজ বলতো, এটা ফিজিক্যাল ড্যামেজ। সো ওএস কে কি মার্ক করতে হবে না যে এই সেক্টরটা ব্যাড? যদি অপারেটিং সিস্টেম যদি কোনো একটা সেক্টর ব্যাড এটা যদি ধরতে না পারে তাহলে কি হবে বলতো, ওই ব্যাড সেক্টরের ডাটা রাইট করতে থাকবে না সে সারা জীবন। জি স্যার। তাহলে ওএস কে অবশ্যই কি করতে হবে, মার্ক করতে হবে যে কোন সেক্টর গুলো ব্যাড। ব্যাড সেক্টর মার্ক করার একটাই উপায়, সেটা হচ্ছে কি ওই যে ইসিসি দিয়ে ভেরিফাই করা। এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। জি স্যার বুঝছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের কি পরে ক্লাস আছে? না স্যার। মানে এরপরে আর কোনো ক্লাস নেই এখন এই মুহূর্তে? না স্যার। আচ্ছা তাহলে আমরা বোধহয় একটু 5 মিনিট কন্টিনিউ করি, একটা ছোট জিনিস দেখাই শেষ করে দিই। সেটা হচ্ছে এই যে সেক্টর যদি কোনো কারণে ব্যাড হয় দেখে অপারেটিং সিস্টেম এই ব্যাড সেক্টরকে কিভাবে তোমার সলভ করতে পারে সেটা আমরা একটু দেখি। এই যে দেখো এখানে দুইটা ওয়েতে তুমি ব্যাড সেক্টরকে ইয়ে করতে পারবা। আচ্ছা এই ধরো এই যে একটা ছবি দেখো, এই যে এটা হচ্ছে একটা পার্টিকুলার ট্র্যাক, ট্র্যাকের উপর দেখো এই যেগুলো হচ্ছে সেক্টর নাম্বার 0 1 2 3 4 5 6, এটা 7 ছিল 8 9। তাহলে সেক্টর গুলোর নাম্বার গুলো কিন্তু কনজিকিউটিভ হইতে হয়, ঠিক আছে? এমন না যে 0 পর 1। তো নরমালি আমরা জেনারেলি আইডিয়া হচ্ছে তোমার সেক্টরের নাম্বার গুলো কনজিকিউটিভ। আচ্ছা তাহলে দেখো এখানে কনজিকিউটিভ সেক্টরের ক্ষেত্রে এই যে 7 নাম্বার সেক্টরটা কোনো কারণে ব্যাড সেক্টর হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের 6 এর পরে 7 নাম্বার সেক্টর তো মিসিং হয়ে গেল, 7 এর পরে 8 আছে। তাহলে এখন কি করবো আমরা? 7 নাম্বার সেক্টরটা যদি ব্যাড হয়ে যায় তাহলে এটাকে তো মার্ক করে ফেলছি, দেখো যে কালো দিয়ে মার্ক করে ফেলছি, যে ওএস এর মার্ক করে ফেলছে যে এই সেক্টরটা লজিক্যালি এটা হচ্ছে ব্যাড সেক্টর, যে এটা 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 ফিজিক্যাল ড্যামেজ, এখানে আর কোনো ডাটা রাইট করা যাবে না। তাহলে 7 নাম্বার সেক্টরটা কি করব? মানে 7 নাম্বার বাদ দিয়ে কাজ করব, 6 এর পরে 8 করব নাকি কি করব? 6 এর পরে 8 করলে একটু শেষে যদি রিপ্লেস করে দেওয়া যায় এটাকে। হ্যাঁ তাহলে দেখো যদি তুমি কোনো কারণে কোনো একটা সেক্টরকে মার্ক করো যে ব্যাড, সাধারণত ওএস কি করে যখন কোনো সেক্টরের সেক্টর গুলোকে নাম্বারিং করে এই শেষের দিকে কিছু খালি জায়গা রেখে দেয়, মানে কয়েকটা সেক্টর সে নাম্বার ছাড়া রেখে দেয়। এটা হচ্ছে তোমার এই যে কোনো কারণে যদি এরর হয় সেগুলোকে ডিল করার জন্য। তো দেখো এই যে এখানে যদি কিছু খালি সেক্টর থাকে, যেমন ধরো এই সেক্টরটাও খালি ছিল, এই যে এই সেক্টরটাও ধরো খালি ছিল, এগুলো সব খালি সেক্টর ছিল। তাহলে এই 7 নাম্বার সেক্টরটা যেহেতু ব্যাড, আমি এই শেষেরটাকে 7 নাম দিয়ে দিতে পারি না? জি স্যার। আচ্ছা শেষেরটাকে যদি আমি 7 নাম দেই তাহলে দেখো এটাকে আমরা বলি হচ্ছে সেক্টর স্পেয়ারিং। তাহলে সেক্টর স্পেয়ারিং যদি তুমি ইউজ করো, আমরা যে কন্টিনিউয়াস অ্যালোকেশন পড়েছিলাম মনে আছে যে এক জায়গায় জায়গা দিতে হয় একটা অ্যাপ্লিকেশনকে? জি স্যার। তাহলে ধরো তোমাকে বললাম যে একটা প্রসেস বললো যে 6 7 8 এ তার ডাটা আছে, এই যে 6 7 8 9 নাম্বার সেক্টরে তার ডাটাটা আছে। একটা প্রসেসের ডাটা কোথায় আছে দেখো 6 7 8 9 তে। আচ্ছা বলো তো 7 নাম্বার সেক্টরটা কি আসলে এখন আছে কিনা, নাকি 7 নাম্বারটা দূরে চলে গেছে? দূরে চলে গেছে। তো দূরে যদি চলে যায় তাহলে বলো তো এই সফটওয়্যার এই প্রসেসের জন্য যখন আমি ডাটা রিড করব
6 রিড করার পরে কি 7 পাবো, নাকি 7-এর জন্য আমাকে সেই দূরে যেতে হবে বলো তো? দূরে যেতে হবে। তাহলে কি আমার ডাটা রিড রাইট কি আর কন্টিনিউয়াস থাকবে? না স্যার। তো তুমি যদি সেক্টর স্পেয়ারিং ইউজ করো তাহলে তুমি ব্যাড সেক্টরটাকে শেষে মার্ক করলা, তাই না? 7 নাম্বার সেক্টরটা শেষের একটা খালি সেক্টর থেকে তুমি 7 নাম দিয়ে দিলে। তাহলে এতে যেটা প্রবলেম হবে, 6 এর পরে যদি তোমার 7 রিড করতে হয় তাহলে তোমার কি করতে হবে, 6 এর পরে তোমার 7 যেহেতু নাই, এই 7 রিড করার জন্য তোমাকে ওয়েট করতে হবে না যে কখন ডিস্কের হেডটা ঘুরে, মানে ডিস্কের প্ল্যাটার ঘুরে 7টা আমার হেডের নিচে আসবে। দূর থেকে দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে ধরো 6 এর পরে তুমি 7 পড়তেছো, আসলে তোমার হেডের নিচ থেকে 8 চলে যাবে না ততক্ষণে? জি স্যার। তাহলে তুমি 6 এর পরে 7 রিড করতে তোমাকে সময় নষ্ট করতে হবে, তারপরে 8 রিড করতে হবে। তাহলে তোমার রিডিং বা রাইটিংটা কিন্তু আর কন্টিনিউয়াস থাকলো না। তাহলে তুমি যদি সেক্টর স্প্যানিং ইউজ করো, তোমার ব্যাড সেক্টরটা সলভ হচ্ছে, কিন্তু তোমার কি হচ্ছে, ওই কন্টিনিউয়াস রিড রাইটটা কিন্তু তোমার বাধাগ্রস্ত হচ্ছে। সো একটা কাজ করাইতে পারে, দেখো এই যে শেষে দুইটা সেক্টর খালি ছিল, এই যে সেক্টর দুইটা খালি, এই ফ্রি টাইমে আমি এরকম করতে পারি কিনা দেখো তো। এই 29 কে এক ঘর সরাই দিলাম, 28 কে এক ঘর সরাইলাম, এই প্রত্যেকটা ট্র্যাক সেক্টরকে এক ঘর করে ডান রাইট শিফট করতে পারি না দেখো তো। জি স্যার। তো প্রতিটা সেক্টরকে যদি শেষ থেকে এক ঘর করে রাইট শিফট করি তাহলে বলো তো এই যে জায়গাটা, এই 8 নাম্বারটা এইখানে চলে যাবে না? এই ঘরটা খালি হয়ে যাবে না দেখো তো? জি স্যার। তাহলে এই ঘরটা খালি হয়ে গেলে এইটারে আমি 7 নাম দিয়ে দিতে পারি না? জি স্যার। তাহলে আমরা কি করছি বলো তো, ফ্রি টাইমে সবগুলো সেক্টরকে এক ঘর করে শিফট করছি, শিফট করে একটা জায়গা খালি বের করছে, খালি বের করে পরেরটাকে 7 নাম দিছে। তাহলে আমার অ্যালোকেশন রিড রাইট কি কন্টিনিউয়াসলি থাকলো না? জি স্যার। মানে 6 এর পরে তো আর তাহলে এখন 8 না, 6 এর পরে 7, 7 এর পরে 8, তার মানে একটা করে শিফট হয়ে গেছে। দেখো এই যে 6, তারপরে এই ঘরে 7, এর পরে ঘরে 8, তার মানে এই যে সবগুলো একটা করে শিফট হয়ে গেছে। এই যে দেখো এই যে আগে 29 ছিল এখানে, এখন 29 দেখো এই যে এখানে চলে আসছে, একটা করে শিফট হয়ে গেছে। তাহলে এই যে শিফটিংটা করলাম, এই শিফটিং করতে গেলে তোমার কি করতে হবে তো, সেক্টরের যে অ্যাকচুয়াল ডাটা, এইগুলোকে ডাটাগুলোকে তোমার মুভ করতে হবে না? জি স্যার। তাহলে এটার জন্য কি সময় লাগবে না বলো তো, সেক্টর গুলোকে যদি মুভ করতে চাই? জি স্যার। তাহলে এই যে সেক্টর মুভ করাটাকে আমরা বলি দেখো সেক্টর ফরওয়ার্ডিং। তাহলে ফরওয়ার্ডিং যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই ইট উইল নিড সাম টাইম। তো তোমরা কি কখনো যে হার্ড ডিস্ক স্ক্যান ডিস্ক করে দেখছো, যে স্ক্যান ডিস্ক দিয়ে আমরা ডিস্ক চেক করি, যে এটা কেউ করছো? দেখো হাত তোলো তো দেখি, বা জানাও তো দেখি, স্ক্যান করছো কিনা, ডিস্কের কোনো কারণে প্রবলেম হচ্ছে, ডিস্কটা চেক করছি। ভাইরাস চেকিং করা? না, ভাইরাস চেকিং না, ভাইরাস চেকিং তো তোমার হচ্ছে ডাটা চেক করে ভাইরাস বের করা। আরেকটা হচ্ছে তোমার ডিস্কের, তুমি যদি কোনো কারণে এরর হয়, দেখবা যে ধরো কোনো কারণে তোমার অপারেটিং সিস্টেম বারবার কারেন্ট চলে যাচ্ছে, তোমার ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারি নাই, তাহলে তোমার কিছুক্ষণ পরে ছাড়লে কিন্তু দেখবে অপারেটিং সিস্টেম বলবে যে তোমার ডিস্কে কোনো ঝামেলা আছে, তোমার এটা চেক করো। এরকম পাইছো কখনো কেউ? জি স্যার, এটা স্যার হ্যাঁ, এটা আগের হার্ড ডিস্ক গুলোতে হইতো স্যার, মানে আগের অপারেটিং সিস্টেম গুলোতে মানে যখনই স্টার্ট দিতাম তখনই একটা অপশন আসতো যে স্কিপ প্রেস এনি কি টু স্কিপ ডিস্ক সেটিং। এক্স্যাক্টলি। তার মানে তোমার যদি ইনভ্যালিড ওয়েতে শাটডাউন হয় বা তোমার কোনো কারণে পাওয়ার হয়, তখন তোমার ডিস্কের তোমার ডাটার ভ্যালিডেশন আর থাকে না। তখন ওএস যখন স্টার্ট হয় তখন সে দেখে যে কি ব্যাপার, এটা তো মনে হচ্ছে যে ইনভ্যালিড শাটডাউন, তাহলে মনে ডাটা লস হয়ে থাকতে পারে, তখন সে তোমাকে চেক করতে যায়। তো নরমালি তুমি যদি স্ক্যান ডিস্ক বলে একটা সফটওয়্যার আছে, এটা যদি রান করো তাহলে তুমি যেটা করবা, এই অ্যাপ্লিকেশনটা তোমার রান করলে এইটা হচ্ছে তোমার ডিস্কের এই যে ব্যাড সেক্টর গুলো মার্ক করতে পারে, ঠিক আছে? এবং তখন এই যে সেক্টর ফরওয়ার্ডিং বলো বা সেক্টর স্পেয়ারিং, এই কাজগুলো তখন হচ্ছে করে। সো অপারেটিং সিস্টেম সাধারণত ফ্রি টাইম ছাড়া এই কাজগুলো করে না, কারণ তুমি যখন কাজ করতেছ তখন সে যদি সেক্টর ফরওয়ার্ডিং শুরু করে তাহলে তো তোমার কাজ বাদ দিয়ে সে ডাটা এক সেক্টর থেকে আরেক সেক্টরে মুভমেন্ট শুরু করবে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এই কাজগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড জব হিসেবে পিছনে করবে, অথবা ইউজার যদি নিজে থেকে রান করে দেয় যে ঠিক আছে আমার এখন কোনো কাজ নাই, আমি স্ক্যান ডিস্ক চালাই দিলাম, এখন সেক্টর স্পেয়ারিং হতে পারে, ফরওয়ার্ডিং হতে পারে, অথবা প্রতিটা সেক্টর সে চেক করলো। বুঝতেই পারছো যে একটা একটা করে যদি সেক্টর চেক করতে যায়, তোমার অসংখ্য সেক্টর আছে না বলতো একটা ডিস্কে? জি স্যার। তাহলে তোমার যদি একটা একটা করে সেক্টর সে চেক করে মার্ক করতে যায় যে এটা ব্যাড কিনা, আসলে ব্যাপক সময় লাগবে না? তো তোমার যদি একটা 1 টেরাবাইটের ডিস্ক তুমি যদি চেক করতে দাও, দেখা যাবে তোমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে চেক করতে, কারণ এটা তাকে একটা একটা করে ডাটা রিড করতে হবে সেক্টর থেকে, তার ইসিসি ভেরিফাই করতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে যেটা ঠিক আছে না ভুল।
এবং ভুল থাকলে তখন আবার ওটা মার্ক করে কি করতে হবে, ডাটা মুভ করতে হবে। তার মানে 2 থেকে 3 ঘন্টার মিনিমাম টাইম লাগে তুমি যদি একটা 1 টেরাবাইটের ডিস্ক কি করতে চাও, স্ক্যান করতে চাও। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে আমরা যেটা করব, এই যে আমরা সিলিন্ডারের অ্যাক্রসে ডাটা রিকোয়েস্ট আসে, এই ডাটার যখন কোনো একটা রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টটা কিভাবে আমরা সার্ভ করব, মানে একটা অ্যাপ্লিকেশন ধরো বললো যে 5 নাম্বার সিলিন্ডার থেকে ডাটা দাও, কেউ বললো 7 নাম্বার থেকে দাও, কেউ বললো 8 নাম্বার থেকে দাও, এই ডাটার রিকোয়েস্ট গুলো আমরা কি অর্ডারে সার্ভ করব, এগুলোর জন্য আমরা কিছু শিডিউলিং অ্যালগরিদম আগামী ক্লাসে দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো ফাতিমা। একটা কোশ্চেন ছিল।